আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতেই পারতেছেন খুব ইন্টারেস্টিং একটা জায়গার মধ্যে আমি অবস্থান করতেছি বর্তমানে। এই জায়গাটা আপনাদেরকে দেখাবো, বাট তার আগে বলে নেই যে আজকে ভিডিওটা কী নিয়ে হবে। আজকে ভিডিওটা হবে হচ্ছে পর্তুগালের বর্তমান পরিস্থিতি নিয়ে। পর্তুগালের বর্তমানে কি হচ্ছে, অ্যান্ড রিসেন্টলি জানেন সবাই যে পর্তুগালে প্রেসিডেন্সির ইলেকশন হয়। তো প্রেসিডেন্ট হিসেবে কে ইলেক্টেড হয়েছে এবং যে ইলেক্টেড হয়েছে সে কি ইমিগ্রেন্টদের পক্ষে না বিপক্ষে, অ্যান্ড এই ইলেকশনের ইম্প্যাক্ট কি ইমিগ্রেন্টসদের উপর, সব নিয়ে আলোচনা করব। তো চলেন দেখা যাক। আসলে এই যে আমার সামনে যে বিল্ডিংগুলো দেখতে পারতেছেন, এইগুলা ট্রাম যাচ্ছে, অপোজিট সাইডে কিন্তু ট্রেন যাচ্ছে। তো এটা হচ্ছে, এই সবগুলো হচ্ছে অফিস। ওইখানে কর্নার একটা চার্চ আছে। আর তারপর এই সাইডে যদি দেখাই, লিসবনের সবচেয়ে পপুলার ব্রিজ, 25 এপ্রিল ব্রিজ, এটা কানেক্ট করতেছে আমাদের ওই পারের সাথে। এর পাশেই আছে কিন্তু একটা পোর্ট, আমি বলবো সবচেয়ে বিজি পোর্ট লিসবনের। এখান থেকে যত ইম্পোর্ট এক্সপোর্টের মালামাল আছে সব এখানেই আসে, এবং এখান থেকেই কিন্তু বড় বড় যে জাহাজগুলো আছে, জাহাজে করে এখান থেকে কন্টেনারগুলো শিপ করা হয়। তো আশেপাশের সিনেমা দেখে আশা করি আপনার ভালো লেগেছে। তো চলেন এখন চলে যায় হচ্ছে আমাদের মেন যে আলোচনা বা আজকের যে টপিক সেটাতে। তো প্রথমে আমি আলোচনা করব হচ্ছে যাদের এখানে অলরেডি রেসিডেন্স পারমিট আছে তাদের নিয়ে, ইনক্লুডিং মাইসেলফ। অবশ্যই আমার রেসিডেন্স পারমিট আছে, এবং এই রেসিডেন্স পারমিট রিনিউ করার ক্ষেত্রে কিন্তু সবাইকে একটা বিশাল পেইনের মধ্যে দিয়ে যাওয়া লাগতেছে। কীরকম পেইন? আমরা এখানে বলি হচ্ছে ফালতা। ফালতা মানে হচ্ছে মিসিং ডকুমেন্ট। আগে যেসব জিনিসগুলো প্রয়োজন ছিল না বা যে জিনিসগুলো তারা ডিমান্ড করতো না, এখন দেখা যাচ্ছে এরকম অনেক অনেক ডকুমেন্টস আছে তারা ডিমান্ড করতেছে। এক্সট্রা ডকুমেন্ট অ্যারেঞ্জ করা এটা কিন্তু একটা এক্সট্রা পেইনফুল একটা জিনিস। অ্যান্ড শুধু তাই না, তার পাশাপাশি এই যে ডকুমেন্টগুলো আছে এগুলো প্রসেস করতে দেখা যায় যে একটা রেসিডেন্স পারমিট রিনিউ করতে তারা 6 মাস আপ টু 7-8 মাস সময় কাটায় দিতেছে। সো এটা আমার জন্য পেইনফুল, এবং আমি জানি আরও যারা আছে সবারই কোনো না কোনো জরুরি কাজ থাকতেই পারে, হঠাৎ দেশে যাওয়া লাগতে পারে কিংবা অন্য কোথাও ট্রাভেল করা লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই পেইনফুল। অ্যান্ড আমাদের দেখা যায় যে যখন আমরা রিনিউয়ালের জন্য ফিঙ্গার দেই, বায়োমেট্রিক্স দেই, তখন কিন্তু আমাদেরকে একটা কাগজ দেওয়া হয় যেটার মেয়াদ ছিল 6 মাস। অ্যান্ড আমার ক্ষেত্রে আমি বলতেছি ওইটারও মেয়াদ এক্সপায়ার্ড হয়ে গেছে। এখন তারা এখনও আমার নতুন যে রেসিডেন্ট কার্ড আছে সেটা এখনও আমার কাছে পৌঁছায় নাই, কিন্তু অনেকেই পেয়ে গেছেন 6 মাস শেষ হওয়ার আগে। না, অনেকের এমন আছে যে 8 মাস 9 মাস হয়ে গেছে, বাট কোনো রেসপন্স নাই আমার পার্ট থেকে, কবে রেসিডেন্স কার্ড দিবে কিংবা এটসেট্রা। সো এই একটা পেইনফুল পার্ট। আর সেকেন্ড যে জিনিস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইলেকশন। অ্যান্ড ইলেকশনে জিতেছে হচ্ছে আমাদের সিনিয়র আন্তোনিও জোজে সেগুরো, এবং তার অপোজিশন ছিল হচ্ছে সেগা পার্টির আন্দ্রে ভেন্তুরা। তো মিস্টার ভেন্তুরার কথা যদি বলি, সে হচ্ছে ফার ফার রাইট, অ্যান্ড সে লিগাল ইমিগ্রেন্টসদেরও বিপক্ষে। শুধু যে ইলিগাল ইমিগ্রেন্টস না, লিগাল ইমিগ্রেন্টসদেরও বিপক্ষে। ইমিগ্রেন্টসরা যদি কোনো রকমের সুবিধা সোশ্যাল সিকিউরিটিতে ভোগ করে, সেক্ষেত্রেও এখানে তার মানে প্রবলেম। অ্যান্ড দেখা যায় যে বিভিন্ন রকম ছোটোখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে সে ইমিগ্রেন্টসের বিপক্ষে বিভিন্ন সময় লেগেই ছিল। অ্যান্ড আমাদের জন্য এটা গুড নিউজ যে সে আসলে ক্ষমতা আসতে পারেনি বা পর্তুগালের প্রেসিডেন্ট হয় নাই, প্রেসিডেন্ট হচ্ছে জোজে সিগুরো। ওকে, তো নির্বাচনের ক্ষেত্রে আমি বলবো যে একটা ভালো গুড ওয়ে আছে এবং একটা ব্যাড ওয়ে আছে। তো আমি যদি গুড ওয়ে তুলনা করি, সেই ক্ষেত্রে আমি বলবো যে গুড ওয়েটা হচ্ছে, দেখেন নির্বাচনে কিন্তু সেগুরো সাহেব প্রায় 66.8% ভোট নিয়ে জিতে, এবং ভেন্তুরার থাকে হচ্ছে বাকি 33.2%-এর মতো। তো এখানে কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট, তাই না? বিশাল একটা ডিফারেন্সে সেগুরো সাহেব জিতেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পর্তুগালের মানুষ এখনও কিন্তু ইমিগ্রেন্টসদের পক্ষে আছে। আর যদি ব্যাড নিউজটা দিই, সেটা হচ্ছে যে 33% কিন্তু অনেক ছোট মনে হলেও এটা যখন আপনি কনভার্ট করবেন কিন্তু বিশাল পরিমাণ একটা অ্যামাউন্ট চলে আসে। প্রায় 1 মিলিয়ন এর উপর মানুষ ইমিগ্রেন্টসদের বিপক্ষে, অর্থাৎ প্রতি 3জন মানুষের মধ্যে 2জন ইমিগ্রেন্টসদের পক্ষে থাকলে 1জন বিপক্ষে। এই সংখ্যাটা কিন্তু আগে এত বড় ছিল না, এই বছর যতটা বড় সংখ্যা দেখা যাচ্ছে। অ্যান্ড এই যে ইম্প্যাক্ট আছে, এটার ইম্প্যাক্ট কিন্তু সব জায়গায় পড়বে। আপনার জব সেক্টরগুলোতে, সরকারি অফিসে আপনি যখন কোনো সার্ভিস নিতে যাবেন, সব জায়গায় এটার কম বেশি একটা ইম্প্যাক্ট থাকবে। আর এটার মেইন কারণ হিসাবে আমি বলবো হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স। আমাদের ভেন্তুরা সাহেব কিন্তু খুব ভালোভাবে সোশ্যাল মিডিয়ায় ইমিগ্রেন্টসদের বিপক্ষে কীভাবে এই দেশের মানুষকে রাগান্বিত করা যায় বা তাদের বিপক্ষে নেওয়া যায় সেটার খুব ভালোভাবে প্রচার প্রচারণা করেছেন গত 1 থেকে 2 বছর।
সোশ্যাল মিডিয়াতে, অ্যান্ড এটা কিন্তু ভালোভাবেই দেখা যাচ্ছে এটার ইম্প্যাক্টটা কত বড়। তো দেখা যাচ্ছে যে বর্তমানে এখন কারেন্টলি আমাদের ইমিগ্রেশনদের যেই সিচুয়েশন আছে, এটা নির্বাচন আগে যে সিচুয়েশন ছিল তার থেকে কিছুটা বেটার, বাট একদম কিন্তু আমরা রিস্কের বাইরে না। নেক্সট ইলেকশনে হয়তো বা দেখা যায় যে এটা পুরোপুরিভাবে উল্টাও যেতে পারে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই সবাইকে সাবধান থাকতে হবে। কেন সাবধান থাকতে হবে? আমরা যাতে যে পর্তুগাল মানুষের যেই আমাদের প্রতি করুণার দিকটা আছে বা একটা রেসপেক্ট আছে, আমরা যেন কখনোই এই যেই রেসপেক্ট আছে এটা লঙ্ঘন না করি। তো আমরা অনেক সময় এমন কিছু কর্মকাণ্ড করি যেটা অশিক্ষিত আনএডুকেটেড লোকের মতো, ঠিক আছে? এই কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু অনেকেই অফেন্ডেড হয়, আর এইভাবে যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে হয়তো বা নেক্সট 5 বছরে পর্তুগিজদের ডিসিশন ইমিগ্রেন্টসের পক্ষের থেকে হয়তো বা বিপক্ষের দিকে চলে যেতে পারে। তো আমরা যারা আসছি ইমিগ্রেন্টস, আমরা অবশ্যই চেষ্টা করব সবসময় রেসপেক্টফুলি চলাফেরা করার চেষ্টা করার। আর অবশ্যই তার পাশাপাশি দেখা যায় যে আমরা অন্য একটা কান্ট্রিতে আছি, ট্রাই করব এদের যে নিয়মকানুন আছে সব কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আমাদের যা কিছু আছে সবগুলো এর মধ্যেই করার। অ্যান্ড অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে ডি1 ভিসা, এই ভিসা ওই ভিসা এগুলো কি এখনও প্রসেস হচ্ছে কি না। হ্যাঁ, হয়তো বা নির্বাচনের কারণে কিছুটা ইম্প্যাক্ট আছে, কিছুটা স্লো হয়ে গেছে, বাট হ্যাঁ এখনও ডি1 ভিসা হচ্ছে। রেগুলার ডি1 ভিসার অ্যাপ্রুভালের নিউজ আমি পাচ্ছি। আমাকে অনেকেই ভিসার ছবি তুলে পাঠাচ্ছে যে ভাই আমার ভিসা হয়ে গেছে, এই সেই আর সেটা, আসতেছি আমি সুন। সো হ্যাঁ, ভিসা হচ্ছে অ্যান্ড কিছুটা স্লো হচ্ছে। দেখা যায় যে হয়তো বা আগে যে 100% ক্যাপাসিটিতে হচ্ছিল এখন হয়তো 70% কিংবা 60% ক্যাপাসিটিতে হচ্ছে। এটা কিন্তু আমি ভিসা রেশিও বলতেছি না, আমি বলতেছি যে মানে ফুল ক্যাপাসিটিতে ভিসাগুলো হচ্ছে না। আগে যেখানে দেখা গেছে 100টা ভিসা বের হতো, এখন হয়তো এখানে 70টা ভিসা বের হতেছে, এই আর কি। তো ইম্প্যাক্ট খুবই সামান্য, ভিসা বের হতেছে, সো এগুলো নিয়ে কোনো টেনশন নাই। আর তারপর একটা, আমি জানি না আপনারা জানেন কি না, রিসেন্টলি কিন্তু বিশাল পরিমাণের 3টা ঘূর্ণিঝড় পর্তুগালের উপর দিয়ে যায়। বিশেষ করে লিসবনে এটার এফেক্ট খুবই কম ছিল, কিন্তু আমরা যদি উপরের সাইডের এরিয়াগুলো দেখি সেগুলো কিন্তু বিশাল একটা এফেক্ট হয়েছে। এখানে বন্যা হয়ে যায় না। আপনি এখনও যদি দেখেন আমার পিছনে যে বড় বড় মেঘগুলো দেখতেছেন, ওয়েদার এখনও পুরোপুরিভাবে ঠিক হয় নাই। সূর্যের দেখা এখনও আমরা আসলে পাই নাই ওইভাবে, এবং এটার ইম্প্যাক্ট কিন্তু ইকোনমির উপর বিশাল ছিল। দেখা যায় যে কাঁচা বাজারের যে শাকসবজির বাজার আছে এগুলো কিন্তু সবগুলো প্রাইস অনেকটা হাই হয়ে গেছে, এটা ইম্প্যাক্ট ফেলাচ্ছে। অনেকেই কিন্তু আপনার যে উপরের সাইডের এরিয়াগুলো পর্তুগালের মাঝামাঝি এরিয়ার যে লোকগুলো আছে তাদের লাইফ কিন্তু ইম্প্যাক্টেড হয়েছে। অনেকেই জব হারাইছে, অনেকে বাসাবাড়ি হারাইছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রবলেম হয়েছে এটার কারণে। সো এটার ইকোনমিক ইম্প্যাক্ট কিন্তু বিশাল। বাট ওভারঅল এখন সিচুয়েশন আগের থেকে কিছুটা বেটার, অ্যান্ড সুন হয়তো বা আমরা 2-3 দিনের মধ্যেই আবারও হয়তো সূর্যের দেখা পাবো। দিন শেষে বলবো যে হ্যাঁ, আপস অ্যান্ড ডাউনস থাকেই। দেখা যায় যে বিভিন্ন কিছুতে বিভিন্ন সেক্টরে আপস অ্যান্ড ডাউনস হইতে পারে, হয়তো এটি ইমিগ্রেন্টসের পক্ষে বিপক্ষে আপস অ্যান্ড ডাউনস, আপনার পার্সোনাল ব্যক্তিগত লাইফে আপস অ্যান্ড ডাউনস, কিংবা একটা দেশের ইকোনমি কোনো ন্যাচারাল ডিজাস্টার পর আপস অ্যান্ড ডাউনস, এগুলো কমন, আর এগুলো নিয়েই আপনার লাইফ কন্টিনিউ করতে হবে। তো এই থাকবে আজকে ভিডিওতে। আশা করি আপনি মোটামুটি একটা আপডেট জানতে পেরেছেন পর্তুগাল সম্পর্কে। অ্যান্ড এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।